মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজুর মামা ঘরে ঢোকে, ঘরের আলো জ্বালায়, দেখে রিজু ঘরের মধ্যে। তার মামা বলে, রিজু, তুমি এই ঘরে কি করছো? হ্যাঁ। রিজু কালো বেড়ালটা কোলে নিয়ে দেখায়, আসলে মামা এই বেড়ালটা তোমার ঘরে চলে এসেছিল, তাই এটাকে নিতে আমি ঢুকেছিলাম। মামা বলে, ও আচ্ছা, ঠিক আছে। শোনো, রাতের বেলা এইদিক ওইদিক ঘুরে বেরিও না, কেমন? যাও, ঘরে যাও। ও রিজু, শুনলাম তোমার আবার ভূতে ভয় নেই। রিজু হাসে। মামা বলে, গোটা গ্রামে খবর ছড়িয়ে গেছে তোমার 12 ভূতের মাঠের কীর্তি। সবাই তো তোমায় বাহবা দিচ্ছে রিজু। খুব ভালো, খুব ভালো। রিজু আর বেশি কিছু বলে না। গুড নাইট মামা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। রিজু ঘর থেকে বেরিয়ে হাঁপ ছাড়ে, মনে মনে বলে, এই বিড়ালটার জন্য আজকে বাঁচলাম। উফ। কিন্তু এখনো একটা বিষয় নিয়ে রিজুর চিন্তা দূর হচ্ছে না। সেটা হলো, ওর বাবার লেটার প্যাড ওর মামার ঘরে এলো কি করে? অনেক কিছু তার মাথার মধ্যে চলতে থাকে। বাবার লেটার প্যাড, সেটাতে রক্ত আর বাড়ি ইন্সপেকশন। রিজু বুঝতে পারে বিক্রমগড়ের রহস্য ক্রমশ জটিল হচ্ছে। পরের দিন ঘুম থেকে উঠে রিজুর ইচ্ছে হয় বিক্রমগড় ঘুরে দেখবে, কিন্তু রিজুর মা কিছুতেই রাজি নয় তাকে ছাড়তে। রিজু বলে, মা, তোমার মুখে এত গল্প শুনেছি, বিক্রমগড়ে এসে তো কিছুই দেখা হলো না। তার মা তাকে স্পষ্টভাবে জানায়, আমি এত কথা জানতে চাই না রিজু, তুমি কোথাও যাবে না, আর আমরা কিছুদিনের মধ্যেই কলকাতায় ফিরে যাব। এমন সময় তার দাদু ঘরে ঢোকে। সকাল সকাল মা ছেলের মধ্যে কি কথা হচ্ছে? হ্যাঁ। রিজুর মা বলে, দেখো না বাবা, এসে থেকে একের পর এক বিপদে পড়েই চলেছে ছেলেটা। এখন আবার বলছে ও নাকি গ্রামে ঘুরতে বেরোবে। আমি ওকে একা কোথাও ছাড়বো না। দাদুর কাছে গিয়ে রিজু বলে, ও দাদু, দাদু প্লিজ মাকে বোঝাও না গো। দাদু রিজুকে বলে, দাঁড়াও দাদু ভাই, দেখছি। দাদু গিয়ে মাকে বোঝায়। তুই কেন জেদ করছিস? ছেলেটা এই প্রথমবার মামার বাড়িতে এলো, ও একটু এদিক ওদিক ঘুরে দেখবে না? হ্যাঁ, আর এটাই তো মামার বাড়ি ঘুরে দেখার সময়। এত ইতিহাস ওর মামার বাড়ি জুড়ে, ওইগুলো তো দেখা উচিত। রিজু তোদের পরবর্তী প্রজন্ম, যদি ইতিহাসও না জানে তাহলে তো ঐতিহ্য আর এগোবে না রে। এই আলোচনার মধ্যেই ফটিক ঘরে ঢুকে আসে। ফটিক রিজু দাদুকে বলে, দাদু আপনার ওষুধের সময় হয়ে গেছে। ফটিককে কাছে ডেকে দাদু বলে, শোনো ফটিক, আজকে তোমাকে আমি আর একটা দায়িত্ব দেব। ফটিক বলে, হ্যাঁ হ্যাঁ বলুন না। তুমি রিজুকে গোটা গ্রাম ঘুরিয়ে দেখাবে, কেমন? রিজুর মা কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়া, তুই ফটিকের ওপর ভরসা রাখ, ও ভালোভাবে রিজুকে ঘুরিয়ে দেখাবে। রিজু খুব খুশি হয়ে এক লাফে ঘর থেকে বেরিয়ে যায়। রিজু আর ফটিক বেরিয়েছে গ্রাম ঘুরতে। ফটিক সাইকেল চালাচ্ছে, রিজু পিছনে বসে। রিজু দেখছে গ্রামের ছোট বাচ্চারা দল বেঁধে স্কুলে যাচ্ছে রাস্তা দিয়ে। বাচ্চাগুলোর কারোর পায়ে তথাকথিত স্কুল বুট, ব্যাগ সেরকম নেই, অথচ তাদের মুখে আছে এক রাস হাসি আর আনন্দ। রিজু ভাবে, গ্রামের মানুষদের জীবনযাপন কত সাধারণ। রিজু বলে, মায়ের কাছে অনেক শুনেছি এই গল্প, ছোটবেলা থেকেই শুনতাম। যখন শুনতাম মনে হতো আমিও যদি এই গ্রামে এসে থাকতে পারতাম তাহলে খুব মজা হতো। বাড়ির সামনে কত মাঠ, যখন খুশি ক্রিকেট খেলতাম, সারাদিন সাইকেল করে ঘুরে বেড়াতাম। ফটিক হাসতে হাসতে বলে, স্যার, আর সাইকেল নিয়ে তুমি উল্টে পড়তে। রিজু বলে, তোমাদের এখানে কত গাছ বলো, আমি তো সারাদিন ফল পেড়ে খেতাম। ফটিক বলে, এই তুমি এখন খাবে? তাহলে একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। রিজু বলে, হ্যাঁ, কোথায়?
ফটিক বলে, ওই তো বিশুবাবুর আম বাগানে, দারুণ কাঁচা মিঠে আম ওই বাগানে, জানো তো? রিজু বলে, তাহলে এক্ষুনি চলো। হ্যাঁ, কিন্তু অত সোজা না বিশুবাবুর আম বাগানে যাওয়া। এই গ্রামের হাই স্কুলের মাস্টার, অঙ্কের টিচার, বুঝলে তো? হ্যাঁ, একবার আম চুরি করতে গিয়ে ধরা পড়লে না কান ধরে অঙ্ক করাবে। কেউ অঙ্ক করার ভয়ে ওনার বাগানে যায় না। রিজু বলে, কিন্তু আমি তো খুব ভালো অঙ্ক করতে পারি, তুমি আমাকে নিয়ে চলো, যদি ধরা পড়ি তাহলে আমি অঙ্ক করে দেব। রিজুর কথা শুনে ফটিক একটু আশ্বস্ত হয়। দুইজনে বিশুবাবুর বাগানের দিকে চলে যায়। বাগানের পাঁচিলের ধারে দুজন দাঁড়িয়ে আছে। একটু দূরে বিশুবাবুর ঘরের সামনে একটা ছেলে কান ধরে উঠবোস করছে আর নামতা গুনছে। ছেলেটা বলছে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 10, 10 16, 16, 16। স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার। ও স্যার, ছেড়ে দিন না স্যার, আজকে ছেড়ে দিন না স্যার, আর কোনোদিন করবো না। ফটিক এই দৃশ্য দেখে রিজুকে বলে, এই তুমি নামটা জানো তো? রিজু খেপে যায়। রিজু খেপে গিয়ে বলে, শোনো, আমি বোর্স দিয়েছি, আর তুমি আমাকে ভাগ্যিস জিজ্ঞেস করেছো আমি নামটা জানি কিনা। ফটিক বলে, এই শোনো না, বলছি যে আজকে মনে হচ্ছে না এইখান থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে, চল পালিয়ে যাই। কিন্তু রিজু কিছুতেই পালাবে না। সে বলে, দেখো এত দূর যখন এসেছি, একটা কাঁচা মিঠে আম আমি খেয়ে তবেই যাব। ফটিক বুঝতে পারে রিজুর এই জেদ রাখতে গিয়ে আজকে একটা বিপদে তাকে পড়তেই হবে। কোনো মতে ফটিক এবং রিজু পাঁচিল টপকে ঢোকে বাগানে। গুটি গুটি পায়ে তারা আম গাছের দিকে যায়। এত আম গাছ রিজু আগে কোনোদিন দেখেনি। রিজু আস্তে আস্তে ফটিককে জিজ্ঞেস করে, বলছি, অত উঁচুতে আমগুলো আমরা পারবো কি করে? ফটিক বলে, আমি গাছে উঠে উপর থেকে তোমাকে ছুঁড়বো, আর তুমি নিচ থেকে ধরবে, ঠিক আছে? ফটিক গাছে উঠছে, রিজু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে বলে, সাবধানে ফটিক, তুমি আবার আমার মতো পড়ে যেও না। এই বলে সে হেসে ফেলে। ফটিক উপর থেকে বলে, দেখো তুমি যদি এত কথা বলো তাহলে আমরা এমনি ধরা পড়ে যাব। ফটিকের কথা শুনে রিজু মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকে। উপর থেকে একে একে আমগুলোকে ফেলছে ফটিক, আর রিজু সেগুলো কোড়াচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা গলার আওয়াজ শোনা যায়। কি হলো? 2 একে 2 একে কত? রিজু ওপরের দিকে তাকিয়েই বলে, 2 একে 2। আবার পিছন থেকে আওয়াজটা শোনা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। বলেই সে বুঝতে পারে এটা বোধহয় বিশুবাবুর গলা। আমবাগানে কান ধরে দাঁড়িয়ে আছে ফটিক আর রিজু। বিশুবাবু একটা খাটিয়ার মধ্যে বসে রিজুদের পাড়া কাঁচা মিঠে আমগুলো খাচ্ছে নুন লঙ্কা দিয়ে। রিজু আর ফটিক হাঁ করে তাকিয়ে আছে খাবারের দিকে। বিশুবাবু আম খেতে খেতেই নিজের মনে বলে চলেছে, এরকম টক মিষ্টি ঝাল, কি সুন্দর খেতে বাবা, ভালো হয়েছে। কিন্তু এবারে আমগুলো এরকম কাঁচা মিঠে আম গোটা বিক্রম করে ঘুরলেও কেউ পাবে না। দারুণ হয়েছে। আস্তে আস্তে ফটিক বলে, হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, সেই জন্যই তো আপনার বাগানে আমরা আসি, আর আপনি খাবেন বলেই তো আমরা আমগুলো পারলাম। বিশুবাবু খেপে গিয়ে বলেন, এই এত দরদ আমার জন্য তোর? হ্যাঁ, আম পেড়ে আমাকে উদ্ধার করতে এসেছিস? উদ্ধার করতে হবে না তোকে। হ্যাঁ, স্কুলে তো আসা ছেড়ে দিয়েছিস, 12 ক্লাস অব্দি তো উঠে গেলি, এরপরে আর পাশ করতে পারবি না। এই কি হলো, আবার তাকাচ্ছিস কেন দিকে? হ্যাঁ, দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি আজকে, দাঁড়া। রিজু বলে, ওকে ছেড়ে দিন স্যার, ও আমার কথাতেই ফটিক এখানে এসেছে, যা 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 শাস্তি দেওয়ার আমাকে দিন। এই শুনে বিশুবাবু বলে, ও বাবা, এই তো দেখছি শরীর সাক্ষী মাতাল। তুমি কে বাবা, কে তুমি?
এই গ্রামে তো তোমাকে কোনোদিন আমি আগে দেখিনি। তুমি কে? হ্যাঁ, হরিদাস পাল? ফটিক বলে, না স্যার, ওর নাম রিজু। বিশুবাবু রেগে গিয়ে ফটিককে বলে, এই হতভাগা, তোকে আমি জিজ্ঞেস করেছি? হ্যাঁ, তুই চুপ করে কান ধরে দাঁড়া। হ্যাঁ, আর এই যে আপনি আপনি এতই যখন শখ আপনার বন্ধুকে বাঁচানোর, তাহলে বলুন দেখি, এই আম গাছ থেকে আমগুলো মাটিতে কেন পড়েছে? ওপরেও তো যেতে পারতো, নিচেই কেন এলো? রিজু বলে, হ্যাঁ স্যার, যেতে পারতো যদি আমরা পৃথিবীতে না থেকে চাঁদে থাকতাম। কারণ চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর প্রায় 1/6। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করছে। একটু সরল করে বললে, পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। সেই জন্য কোনো জিনিস ওপরে যায় না স্যার। বিশুবাবু রিজুকে বলে, বাহ, চমৎকার চমৎকার, চমৎকার, বাহ, খুব ভালো, খুব ভালো। এবার ফটিকের দিকে তাকিয়ে বলে, এই হতভাগা, কিছু শেখ বন্ধুর কাছে। হ্যাঁ। ফটিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিশুবাবু রিজুকে বলে, বাবা, তুমি বিক্রমগড়ে কি করছো? রিজু বলে, স্যার, বিক্রমগড়ে তো আমার মামার বাড়ি, তাই আমি এইখানে এসেছি। তোমার মামার বাড়ি? এত তোমার মামার বাড়ি কোথায়? কাদের বাড়িতে এসেছো তুমি? রিজু বলে, রায়বাড়িতে স্যার। বিশুবাবু বলে, রায়বাড়ি মানে মানে প্রতাপ রায়ের বাড়িতে এসেছো তুমি? ফটিক বলে, হ্যাঁ স্যার, প্রতাপ রায়ের বাড়িতেই তো। এ তো প্রতাপ রায়ের নাতি স্যার। বিশুবাবু বলে, সেই তুমি আগে বলবে তো এই কথা। তোমার দাদু তো আমার বন্ধু হন। প্রতাপ রায়ের নাতি নাকি আমার বাগানে ঢুকে আম চুরি করছে? হ্যাঁ, সে কি কথা? আরে বাবা, এই বাগান তো তোমারও বাগান। তুমি আগে বলবে তো যে তুমি প্রতাপ রায়ের নাতি। এই তুমি যাও যাও যাও, তোমার তোমার যত ইচ্ছা আম তুমি খাও, যাও। তোমাকে কেউ কিচ্ছু বলবে না বাবা। তুই আগে বললে আমি, যাই হোক, যাও, তোমার কত আম খাওয়ার ইচ্ছে, পারলে এখান থেকে নুন লঙ্কা নিয়ে যাও। হ্যাঁ, যাও যাও, খুব ভালো পড়াশোনাতে। এই হতভাগা, তুই কিছু শেখ ওর থেকে। এই শুনে ওরা দুজন খুব খুশি হয়ে বাগানের দিকে যাচ্ছিল। হঠাৎ বিশুবাবু বলে, এই দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারপর তাদেরকে নিয়ে তার ঘরের দিকে যায়। ঘর থেকে একটা ঠোঙাতে করে কাঁচা মিঠে আম মাখা নিয়ে এসে রিজুকে দেয়। বিশুবাবু বলে, এই কাঁচা মিঠে আম খেয়ে দেখো, মুখ একদম জুড়িয়ে যাবে, দারুণ খেতে। আম পেয়ে রিজু খুব খুশি হয়। দুজনে মিলে আবার পুকুরের ধারে বসে। তারপর বিশুবাবুর দেওয়া সেই আমগুলো ওরা খেতে থাকে। ফটিক বলে, কেমন লাগছে তোমার এই কাঁচা মিঠে আম? হ্যাঁ। রিজু বলে, দারুণ দারুণ। এইবারে বুঝলাম সবাই কেন বিশুবাবুর বাগানে আম চুরি করতে যায়, দারুণ খেতে। রিজু ফটিকের কাছে জানতে চায়, আচ্ছা, আমরা আজকে এবার কোথায় যাব? খুব ঝাল গো। ফটিক বলে, পোড়ো মন্দিরে যাবো এবার। কাঁচা মিঠে আম খেয়ে দুজনে পোড়ো মন্দিরের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে রিজু লক্ষ্য করে একদল জেলে পুকুরে মাছ ধরছে। দেখা মাত্রই পুকুরের দিকে ছুটে যায় রিজু। জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় সেটা রিজু কোনোদিনই দেখেনি। রিজু এক মনে দেখছে জেলেরা জাল ছুঁড়ছে এবং জাল টেনে মাছ তুলছে। এই দৃশ্য দেখে রিজুরও ইচ্ছে হয় মাছ ধরার। তখনই রিজুকে দেখে একজন জেলে বলে, ও ভাইয়া, অত দূরে দাঁড়িয়ে কি দেখছো গো? আমাদের সাথে মাছ ধরবে নাকি? হ্যাঁ। এই কথা শোনা মাত্রই রিজু পুকুরের দিকে দৌড়তে থাকে। ফটিক বলে, এই রিজু, তুমি কিন্তু জলের দিকে যাবে না, তোমার মা কিন্তু এইসব বারণ করেছে কিন্তু। হ্যাঁ, যাবে না তুমি। রিজু বলে, আরে তুমি একদম চিন্তা করো না তো, আমি ভালো সাঁতার কাটতে জানি, আর তুমিও তো নিশ্চয়ই জানো। ফটিক বলে, হ্যাঁ সে জানি, কিন্তু কিন্তু কিছু একটা হয়ে গেলে তো আমাকে কথা শুনতে হবে। আরে
রিজু পুকুরে নামতে নামতে বলতে থাকে, তুমি কিচ্ছু চিন্তা করো না ফটিক, আমার কিচ্ছু হবে না। রিজু পুকুরের মধ্যে নামে। এখন সে জেলেদের সাথে জলের মধ্যে। একজন জেলে রিজুকে জালটা দিয়ে বলে, এই না ভাই, এইবার তুমি এই জালটা এইভাবে ছোড়ো। হ্যাঁ, রিজু জাল ধরে জলের মধ্যে ছোঁড়ে। ফটিক পুকুরের পাড় থেকে রিজুর দিকে তাকিয়ে দেখছে তার কীর্তিকলাপ। একজন জেলে বলে, এই নাও, এবার তুমি জালটা টানো টানো, এবারে টানো টানো, টানতে থাকো টানতে থাকো। রিজু আস্তে আস্তে জালটা টানে। তারপর দেখে কিছু নোংরা পাতা শ্যাওলা উঠেছে জালে। রিজুর একটু খারাপ লাগে, একটা মাছও ওঠেনি বলে। হঠাৎই রিজু লক্ষ্য করে জালের মধ্যে একটা চাবি। সবার চোখের আড়ালে ওই চাবিটাও পকেটে ভরে নেয়। তারপর রিজু জল থেকে উঠে আসে। ফটিককে বলে, চলো ভাই, এবার আমরা পোড়ো মন্দিরের দিকে যাই। ফটিকে সাইকেলে উঠে ওরা পোড়ো মন্দিরের দিকে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে একবার পকেট থেকে চাবিটা বের করে দেখে নেয় রিজু। হাতে নিয়ে বুঝতে পারে চাবিটার ওজন বেশ ভারী মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো বড় তালার চাবি। চাবিটার মধ্যে একটা মাছের মুখ আঁকা। ফটিক বলে, এই তো ভাই, আমরা এসে গেছি। হ্যাঁ, ওই যে সামনেই এই যে পোড়ো মন্দির দেখতে পাচ্ছ। রিজু চাবিটা পকেটে ঢুকিয়ে নেয় সঙ্গে সঙ্গে। ও দেখতে পায় একটা ভাঙা মন্দির প্রায় ভগ্ন দশায় দাঁড়িয়ে আছে। মন্দিরের গায়ে গাছ উঠেছে অনেক। দেওয়ালের গা থেকে ঝরে পড়েছে ইটের অংশগুলো। রিজু মন্দিরের চারপাশ ভালো করে ঘুরে দেখছে। রিজু লক্ষ্য করে মন্দিরের দেওয়ালগুলোর গায়ে নানান কারুকার্য করা, কিন্তু সবই প্রায় ভেঙে গেছে। ফটিক বলে, রিজু সাবধান, কিন্তু মন্দিরের বেশি কাছে যেও না। এই মন্দির তো বহু পুরনো, যখন খুশি ভেঙে পড়তে পারে। রিজু বলে, আচ্ছা চলো এবার বাড়ি যাই, আর কিছুক্ষণ পরেই তো সন্ধে হয়ে যাবে। ফটিক সাইকেল নিয়ে বেরোতে যাবে, ঠিক এমন সময় দেখে সাইকেলের চেন পড়ে গেছে। সে রিজুকে বলে, একটু দাঁড়াও ভাই, সাইকেলের চেন পড়ে গেছে, তুমি একটু বসো, আমি চেনটা লাগিয়ে নিয়ে বেরোবো। রিজু মন্দিরের দরজার কাছে গিয়ে বসে। এদিক ওদিক দেখছে, হঠাৎ ও খেয়াল করে তার পিছন থেকে একটা বিড়ালের আওয়াজ। পিছনে ঘুরে দেখে সেই কালো বিড়ালটা। বিড়ালটার থেকে চোখ সরিয়ে রিজুর চোখ পড়ে দরজার দিকে। দরজার মধ্যে একটা তালা ঝুলছে। এমন একটা জিনিস দরজার মধ্যে রিজু দেখে, যেটা এই পোড়ো মন্দিরের ওপর রিজুর কৌতূহল আরো বাড়িয়ে দেয়। সে দেখে দরজার মধ্যে একটা বিশাল বড় তালা। কাছে গিয়ে দেখে তালার মধ্যে একটা মাছের মুখ আঁকা। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।